दीवानो मुझे पहचानो कहाँ पे आया मैं अरे दीवानो मुझे पहचानो कहाँ पे आया मैं हूँ মাত করব আমি যে লালমোহ আমি জীবনে কোনোদিন হারিনি আর আজও হারবো না আমার বাবার খুনের বদনামটা আনতে পারো কি না পারো আমি নিয়েছি। ও বাবা বাবা বাহ সাবাস তুমি সুন্দর বাবা তোমার দিদির থেকে তুমি অনেক বেশি বুদ্ধিমান অবশ্যই খবরটা আমি অনেক আগেই পেয়েছি। কোন খবরটা তুমি পেয়েছো? তোমার সর্বনাশের খবর নাকি এই ছেলেকে সর্বনাশের খবর? দিদি চুপ কর, ওই মুখ থেকে তোকে দিদি বলে ডাকতে লজ্জা করছে না? তুই না চৌধুরী বংশের সন্তান, চৌধুরী বংশের কোন সন্তান কোনদিন জীবনে মিথ্যা কথা বলেনি, আর তুই আজ এত বড় মিথ্যে বদনাম দিলি কেন? কেন তুই পলাশের নামে এমন মিথ্যে বদনাম দিলি? পলাশ কোনো অপরাধ করেনি দিদি, তবে ওর বাবা মিস্টার পিটার ডিসুজার অপরাধের শাস্তি দিয়েছে আমি পলাশকে। তার মানে আমেরিকা থেকে ফেরার পর ওই বাড়িতে ঢুকে মাথায় আমার খুন জ্বলে উঠলো যখন দেখলাম তোর বিয়ের রাতে যে আমাদের জন্মদাতা বাবাকে খুন করেছে তার ছেলে সবচেয়ে বেশি আদর পাচ্ছে ওই বাড়িতে। মনে মনে ঠিক করে ফেললাম ওই শয়তান পিটারকে গ্রাম ছাড়া করতে পারি কি না পারি, ওর ছেলেকে আমি আমাদের চৌধুরী বাড়ি থেকে দূর করে দেবই দেব। আমার মনের কথা শুনে আমাকে বললাম ওই পলাশের সঙ্গে প্রেমের অভিনয় করে ওকে ঠিক এইভাবে ফাঁসাতে ভুল, তুই ভুল করছিস ছিলি। পিটার দাদের অপরাধী তুই যা করেছিস সব ভুল করেছিস ছিলি, ভুল করেছিস। পিটার দার অপরাধী শাস্তি আইন তাকে ঠিক দিয়েছি, কিন্তু একজনের অপরাধী নয় আর একজন তখন পেতে পারে না ছিলি। যেমন যা তুই পলাশি চোখে চলে যাচ্ছিস, তুই তোরা ওই ক্ষমা চেয়ে যা। আমি ক্ষমা চাইছি পলাশের কাছে। সত্যি তো কোথাকার কোনো শহরের বাচ্চা তার কাছে ক্ষমা চাইবে ঝিলিক সুন্দর? না 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 না, আরে ঝিলিক তো কোনো অন্যায় করেনি, ঝিলিক বরঞ্চ প্রতিশোধ নিয়েছে। তোমাকে কোথাও যেতে হবে না ঝিলিক সুন্দরী, বরং এবার তুমি যা করবে তাহলে আমার ভাই গন্ডগোলকে বিয়ে করে তুমি তোমার দাদা রাজশেখরের কাছ থেকে বাকি সম্পত্তিটা বুঝে নেবে। ঠিকই বলছি, আরে ছেলে হিসেবে আমার ভাই গন্ডগোল তো মোটেও খারাপ নয়। তা বললে তো হবে না ঝিলিক সুন্দরী, এই বিয়েটা যে তোমাকে করতেই হবে, কারণ ওই রাজশেখরের বাকি সম্পত্তিটা আমার চাই। এই মরণ খেলা তুমি বন্ধ করো। তুমি আমার শীতের সিঁদুরটা হারিয়ে দিও না গো, তোমার পায়ে ধরে বলছি বন্ধ করো। আমি আমার লক্ষ্যে পৌঁছে
বাঁচাবার জন্য একের পর এক ধাপে এগিয়ে যাচ্ছি। প্রথমে আমি তোমাকে বিয়ে করেছি, তারপর পিটারকে আমি খুনি সাজিয়েছি, চাপার বিট্টুকে আমি জীবনের মতো পৃথিবী থেকে সরিয়ে দিয়েছি। এবার আমার শেষ খেলা। যদি তুমি আমার কথা না শোনো তাহলে তুমি সারা মানি পরিণত করবো, আর সেই আগুন থেকে তোমরা কেউ বাঁচাবে না। শুনে রাখুন, এই মাথাটা হয়তো আপনি ভেঙে দিতে পারবেন, কিন্তু কোনোদিন নুইয়ে দিতে পারবেন না। মোহন গাঙ্গুলি, কি মুখার্জি তুমি? তুমি না বলুন আপনি, আর শুধু মুখার্জি নয়, বলুন মিস্টার মুখার্জি। মিস্টার লালমোহন গাঙ্গুলি, আমি আর আপনার বসে অফিসার নয়। ওই কর্তব্য পরায়ণ অভিজ্ঞতার একটা করে আমাকে আমার কর্তব্য আর ন্যায় নীতিগুলো বুঝিয়েছে, আর তখনই ওই একটা করে আমার অন্ধ বিবেকের বন্ধ জানালাগুলো খুলে গেছে। আমি তোমাকে এমন জায়গা বদলি করে দেবো, ওই অভিজ্ঞান প্রকারের মতো মানুষটাকে দেখে যার আমূল বদল হয়ে গেল, তাকে আপনি বদলির ভয় দেখাবেন না। ননসেন্স! সমস্ত কথা আমি শুনেছি, আর আমি একটু থানায় যাচ্ছি আপনার উচিত মতো ব্যবস্থা নিতে। আরে ওগুলো আমার সব ডাক নাম রে, থানা আমার কিচ্ছু করতে পারবে না। কচু করবে কচু। এই লালমোহন গাঙ্গুলিকে ধরা তো সহজ নয়। এক পাও তোমরা এগোবে না। তুমি একটা কথা শোনো কাজল, আমি ঝিলিককে নিয়ে যাচ্ছি ওই মানিকতলার শ্মশান ঘাটে, আর ওখানে গিয়ে আমার ভাই গন্ডগোলের সঙ্গে দিয়ে দেবো। আর তুমি তোমার দাদা রাস্তে করে কে বলো সে যেন সমস্ত সম্পত্তি দলিলটা নিয়ে যায়। না দেখি না, আমার যা কিছু হয় হোক, তুই দাদাকে কোনো কথা বলবি না। সালে বলবে না, 24 ঘন্টার মধ্যে সমস্ত সম্পত্তির দলিলটা যদি না পায় তাহলে তোর এই আদরের ছোট বোনের ঝিলিকটার শরীরটাকে এতগুলো টুকরো করবো যে সারা জীবন গুনতে সময় লেগে যাবে। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে যাই, কিন্তু আমাকে বাঁচাবার জন্য দাদা যেন এই শয়তানদের কথা না শোনে, আমাকে বাঁচাবার জন্য দাদা যেন তার উঁচু মাথাটাকে নিচু না করে, দাদার উঁচু মাথাটাকে নিচু হতে দিচ্ছে। মনে থাকা যেন সময় মাত্র 24 ঘন্টা। তারপর দেখি মাথাটা উঁচু থাকে নাকি নিচু। আমিও দাদার কাছে এখনই যাচ্ছি, দেখি তুমি কত দূর এগিয়ে যেতে পারো, ঝিলিকে আমার সামনে থেকে তুলে নিয়ে গেছে। যাওয়ার সময় এও বলেছে দাদা যদি 24 ঘন্টার মধ্যে ওর দলিলে সমস্ত কিছু সই না করে দেয় তাহলে ঝিলিকে একেবারে শেষ করে দেবে। চিন্তা করো না কাজল, তোমার পিতারটা এখনো বেঁচে আছে। একটা কথা মনে রাখো কাজল, হাতি পুরো হয়ে গেলে হাতেই থাকে, হয়ে যায় না। এবার আমাকে সব সত্যি কথা বলতে হবে, আমাকে রাষ্ট্রকারের কাছে যেতে হবে, পলাশকে সমস্ত কথা বলতে হবে। চলো চলো। আধুনিক হস্তিনাপুরে এখানে শুরু হবে নতুন কুরুক্ষেত্র। ওই লালমোহনকে বুঝিয়ে দেবো, যে আগুন চালিয়েছে এই আগুনে ও নিচেই পুড়ে মরবে। অপমান সইব কখনো ভাবিনি,
আমি তো তোমার মন চাইতে ছলনাকে প্রেম ভেবে পেলাম আঘাত ও আমি আজ হেরে গেলাম হেরে গেলাম হেরে গেলাম। তুমি হেরে যাওনি, বলছো অসভ্যতারী ভালো সমাজকে তুমি হারিয়ে দিয়েছো। তুমি তুমি এ কথা বলছো? আমি কি করবো পলাশদা? আমি যে প্রেমের নামে প্রেমকে হত্যা করেছি পলাশদা। কেন তুমি এমন করলে? পলাশদা, আমার এই অন্ধকার জীবনের সাথে না ওই চাপার পবিত্র জীবনটাকে জড়াতে চাই না গো পলাশদা, জড়াতে চাই না। কিন্তু কেন কেন তুমি চলাতে চাও? কারণ ওই শয়তান লালমোহন গাঙ্গুলি আমার প্রেমকে হত্যা করেছে, আর তাকে মারতে গিয়ে আমি শেষ হয়ে যেতে পারি। তাই এই না হলে বাংলার পবিত্র ভালোবাসা। ঠিক বলেছো, ঠিক বলেছো বিধাতা। আমি জানতাম বলতাম তুমি আসবে। গিন্নিমা, আমি তো জানি আমার পলাশ কখনো কোনোদিনও অন্যায় করতে পারে না। তুমি ঠিক বলেছ, তোমার ছেলে পলাশ কোনো অন্যায় তাহলে কেন সেদিন আপনারা পলাশকে ভুল করেছিলাম, সেদিন ওই বাড়ির থেকে আপনারা তাড়িয়ে দিয়েছিলেন? ভুল বলছি তো। ওই ঝিলিককে বিশ্বাস করে আমি চরম ভুল করেছি। আর একটা কথা শোন পলাশ, তোমরাও শোনো। শোন পলাশ, তোর বাবা ফোন করেনি। বহুবার আমি বলার চেষ্টা করেছি, তোরা কেউ তা বুঝতে চাসনি। হ্যাঁ, এখন চাচ্ছি, বলুন বলুন সেই রাতে কি হয়েছিল বলুন। হ্যাঁ বলবো সব বলবো। তখন ঝিলিক নিতান্ত ছোট, ঝিলিক তখন নিতান্ত ছোট, কাজলের সম্বন্ধ চলছে। মা বাবা মা সবাই দুশ্চিন্তায় ভুগছে, কারণ ঝিলিকের মনের মতো সম্বন্ধ পাওয়া যাচ্ছিল না। আমার সঙ্গে পিটারের বন্ধুত্ব খুব ভালো, বুঝলে? হ্যাঁ, লোকে বলতো আমি আর পিটার নাকি হরিহরে আড্ডা। হ্যাঁ, সেই পিটার একদিন ওই ঝিলিকের জন্যে কাজলের জন্যে সম্বন্ধ নিয়ে এলো। পরে পিটারের মুখে শুনেছিলাম ওটা সম্বন্ধের বিয়ে নয়, ওটা কাজল আর লালমোহনের ভালোবাসা বিয়ে। পাছে আমি না করি, সেই শুনে আমার কাছে চেপে গেছিল পিটার। তারপর এলো সেই চরম দিন, 28 মাস, গোধূলি সানাইয়ের শব্দ চারিদিকে মেতে উঠেছে, চারিদিকে বাজি পড়ছে, রঙিন আলোয় সারা চৌধুরী বাড়ি সেজেছে, প্রতিবেশী মা বোনেরা উলুধ্বনি দিচ্ছে। আর ঠিক সেই সময় বর বেশি লালমোহন গাঙ্গুলি কাজলকে বিয়ে করতে এলো। আমি অনুমতি নেওয়ার জন্য বাবাকে খুঁজছি, অনুপ্রভা মা পেয়ে পিতার কাছে জিজ্ঞাসা করছি। পিতার বললো হয়তো লালমোহন গাঙ্গুলি নাকি বাবাকে নিয়ে কোনো একটা বিশেষ দরকারে ঘর বন্ধ করে দিচ্ছে। আমি দৌড়ে যাই সেখানে, গিয়ে দেখি ঘরটা ভিতর থেকে বন্ধ। তারপর কান পাতলাম আর শুনতে পেলাম সেই ভয়ঙ্কর কথাগুলো। তুমি কি বলছো বাবা? আমি তো খুব সাধ করে ঘরে জামাই আনতে চেয়েছিলাম। আমিও তো খুব সাজ করে জামাই হতে চেয়েছিলাম বাবা, কিন্তু তার আগে যে সম্পত্তির দলিলটা যে আপনাকে সই করতে হবে। না, আমি কোনো সই করবো না, এখনো তোমাদের বিয়ে হয়নি।
আমি এই বিয়ে হতেও দেবো না। আমি এক্ষুনি গিয়ে রাত্রে করে পিটারকে সব কথা জানিয়ে দেবো। আরে আরে এত ব্যস্ত হচ্ছেন কেন? আরে যাবেন যাবেন, তুমি এখানে যেখানে যাচ্ছ সেখানে নয়, আমি যেখানে পাঠাবো সেইখানে। কিন্তু এছাড়া যে আমার কোনো উপায় নেই। আর তুমি যদি আমার আসল শক্তিটা জানতে পারো তাহলে বিয়ে নয়, তুমি আমাকে পুলিশে দেবে। আসল আসল সত্যিটা কি শুনবেন? তাহলে শুনুন, আমি বিবাহিত। এই কলকাতায় বাগবাজারে ওই পাইচিপাড়ায় আমার একটা বাচ্চা সমেত বউ ছিল, যাদেরকে আমি সম্পত্তির জন্য মার্ডার করে দিয়ে তোমার মেয়ে কাজলকে আমি বিয়ে করেছি। এবার তুমি মরো, এবার তুমি মরো। না, আমি চলি, কারণ কাজলকে তো অন্য কোনো অবস্থা হতে দিতে হবে না। তারপর লালমোহন পিছনে দরজা খুলে চলে গেল। আমি দরজা খোলার চেষ্টা করছি, ততক্ষণ পিঠার আমার কাছে চলে এসেছে। পিঠার আমি দরজা ভেঙে বাবার কাছে দৌড়ে যাই। তখনও বাবার প্রাণে, বাবার শরীরে প্রাণ আছে। বাবা মারা যাওয়ার আগে পিঠারকে সব কিছু বলে যায় লালমোহনের সম্বন্ধে। আমি রাগে অভিমানে লালমোহনকে গুলি করতে উদ্যত হলে পিঠার আমার বলে কাজলকে আমি নিজে কথা বলতে গিয়েছিলাম। তারপর ভাবলাম, ও যদি আমাদের কথা বিশ্বাস না করে, ও যদি ভাবে আমি ইচ্ছা করে এই কথাগুলো বলছি, তাহলে একবার তুই ভেবে দেখ, কত সুন্দর ভাবে কাজল চন্দনের টিপ করে বউটাকে বিয়ে করবে বলে বসে আছে। ওর আশা আকাঙ্ক্ষা থেকে এভাবে নষ্ট হতে বিস্তার আছে। লালমোহনের শয়তানকে ভালো পাত্র মনে করে যখন আমি ভুলটা করেছি, তখন সেই ভুলের মাসুল দিতে মেসমশাইয়ের শরীর থেকে ওই রক্ত মাখা ছুরিটা আমি নিজের হাতে তুলে দিলাম। রাখতে এই সমাজ জানো আমি ভুল করেছি। আমার মরা মায়ের দিব্যি রইল। তুই এই কথা কোনোদিন বলবি না, তুই এই কথা কোনোদিন। পারিনি, আমি পারিনি। সেই দিনের ওই দীপ্তিকে অবজ্ঞা করতে আমি পারিনি। চোখের সামনে আমার বোনের স্মৃতির সিঁদুর হত্যা করতে আমার পরম বন্ধ পিতার ভাবতে ভাবতে জেলে চলে গেল। একজন হিন্দু নারীর স্মৃতির দাম দিল একজন খ্রিস্টান। আপনারা আমার দাদা কিছু বলেন না, বলিনি, আমি বলিনি। শুধু এই কাজলের কথা। তা না আমি বুঝলাম, কিন্তু বিশ্বাস করুন, আমার বৌদিকে কেন বারবার অবহেলা করে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন, তার এই স্বামীর দ্বারা তাকে বারবার কেন অবহেলা করেছিলেন মিস্টার চৌধুরী? কারণ ওই কাজল সবাই সামনে আমার বন্ধুর আত্মত্যাগী চরম বন্ধুকে চোর মেরেছিল। সেদিন আমি ভুল করেছিলাম, তাই আমাকে তোমরা ক্ষমা করে দাও। কিন্তু ওই লালমোহন এখন কোথায়? শ্মশানের পাশের মাঠে ওই শয়তানটা ঝিলিককে নিয়ে গেছে। তুই বাড়ির দেওয়ার সব দিকে ফিরিয়ে নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ পলাশ
তুমি আমাকে আশীর্বাদ করো মা। আমি যেন ওই সমাজ বিরোধীর কাছ থেকে এই চৌধুরী বাড়ির মান সম্মানকে ফিরিয়ে আনতে পারি। একটা কথা শুনে যা, তোকে যদি পথে কেউ জিজ্ঞাসা করে তুই কোন অধিকারে ঝিলিককে উদ্ধার করতে যাচ্ছিস, তাহলে তুই কি বলবি? আমি কি বলবো? তুই বলবি তুই রায় চৌধুরী বাড়ির মেয়েকে উদ্ধার করতে যাচ্ছিস না, তুই লালমোহনের খাবার থেকে উদ্ধার করতে যাচ্ছিস তোর নিজের স্ত্রী ঝিলিককে। আপনার কথা আমার মনে থাকবে, আপনার সবাই নিশ্চিত থাকুন। আমি আপনার বোন, নিজের স্ত্রীকে আমি ওই শয়তানের কাছ থেকে ফিরিয়ে নিয়ে আসবই, আমি ফিরিয়ে নিয়ে আসবই। বেস্ট অফ লাক মাই সন, বেস্ট অফ লাক। রাজশেখর, আবার আমরা বাঁচবো, নতুন করে বাঁচবো, কিন্তু তার আগে শেষ করে দাও সেই শয়তান অবতার। যুদ্ধ করে শান্তি চাই, তাই শ্মশানে বাঁচবে শেষ রাতের সারাত। লাশগুলো সব দাও দাও করে পড়ছে, সিং সিং করে ছোড়া হতে চামড়া পোড়ার গন্ধ বেরোচ্ছে। এবার কেমন লাগছে ঝিলিক সুন্দরী? গন্ডগোলকে জানিয়ে আর রাত শেষ হবার আগে আমি ঝিলিকের সঙ্গে আমার ভাইয়ের বিয়ে দেবো। জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, ওটা তোমার হাতে নেই দাদা। আরে বেশি বড় বড় কথা বলিস না, যা করছি তোর ভালোর জন্য করছে। চিন্তা না করে আপনি নিজের কথা ভাবুন। শুধু বিলাস নয়, আর সারা মালিক থেকে তোর পুকুরতে ঘোড়া তুলেছে, খবর 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 চলতে রেডিও হতে পারে না। ভীমা, আরে ভীমা, ভীমা তোর লোক নয় না। যেদিন তুই ওই ভীমার বোন চাপার সাথে পাশবিক অত্যাচার করেছিলিস, সেদিন তোর মনে ছিল না যে ভীমা তোর লোক? তোকে আমি মৃত্যুর সাথে আজ থেকে ও আমার কাছে ওই শাখা সিঁদুরের কোনো মূল্য নেই। কাঁদছো কেন? কাঁদছো কেন বৌদি? দেখো না, দেখো ও ও মরে যাওয়ার আগে আমি আমার হাতের শাখা শীতের সিঁদুর মুছে আমি এই বিধবা ড্রেসটা পরে নিয়েছি। ঠিক বলেছ, কেঁদো না, তোমরা কেঁদো না। ওই দেখো আকাশে নতুন সূর্য উঠেছে, সমস্ত দেবতারা হাসছে। আমাকে ক্ষমা করে দাও, আমি আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে তোমার